পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ইরান, ভারতের পাশে ইসরায়েল। উপমহাদেশে যুদ্ধ কি সন্নিকটে? পারমাণবিক অস্ত্রকে সামনে এনে সর্বাত্মক যুদ্ধের সতর্কবার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী। সংযত থাকার আহ্বান জাতিসংঘে। পাকিস্তানকে পানিতে মারতে চান মোদি। পেহেলগাম ইস্যুতে যৌথ নদীর পানি আটকাতে সফল হবে কি ভারত? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ। হেডলাইন বিস্তারিত। কাশ্মীরের পেহেলগাম ট্র্যাজেডির পর চরম উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে আর পাল্টা দিয়েছে সীমান্ত বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর মতো সিদ্ধান্ত। মোদির পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি ফোনে সমবেদনা জানান এবং হামলা নিন্দা করেন। সৌদি সফর বাতিল করে মোদি রাতেই দেশে ফিরেছেন। উত্তেজনার মধ্যে ইরানও সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। পাকিস্তান সতর্ক করে বলেছে, ভারতের পানি বন্ধ করলে তা যুদ্ধ ঘোষণা শামিল। উপমহাদেশে যুদ্ধ ঘনিয়ে আসছে। বিস্তারিত মিনালা দিবার ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন নরেন্দ্র মোদী ও বিজেপির দিকে আঙুল তুলছেন অনেকে, যখন ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন, তখন পরম মিত্র মোদীর পাশে দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে প্রশ্ন উঠেছে, কাশ্মীরের ঘটনায় কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক? কি সিদ্ধান্ত নিচ্ছে এই দুই দেশ? মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চরম অবনতি হয়েছে সম্পর্কের। উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। উভয় দেশই উভয়ের বিরুদ্ধে নিচ্ছে পাল্টা সিদ্ধান্তও, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। কাশ্মীরের হামলার দিন খবর পেয়ে সৌদিতে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করেই রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বন্দুক হামলার ঘটনার পর সমবেদনা জানাতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনে পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান। ফোনে মোদি এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন। অন্যদিকে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে বলে জানায় খবর দ্য ইরান অবজারভার। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। এ ঘটনায় ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদের জলচুক্তি স্থগিত করে দিয়েছে সীমান্ত বন্ধ, দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যাওয়ার। একই সাথে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে। তবে ভারতের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। মিনালা দিবা, বাংলাভিশন। এদিকে পেহেলগামে পর্যটক হত্যা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। এক সাক্ষাৎকারে এমনই সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেন, পারমাণবিক অস্ত্রধারী দুদেশের মধ্যে পূর্ণ মাত্রায় সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত। হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের হামলার চেষ্টা চালায় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পাকিস্তান এবং ভারতকে সংযত থাকার আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২২ এপ্রিলের এই হামলাটি ২০১৯ সালের পুলওয়ামার হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী আক্রমণ হিসেবে চিহ্নিত হচ্ছে। অনেক পাকিস্তানি সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার পর ভারত যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করতে পারে। তবে পাকিস্তানও স্পষ্ট করে জানিয়ে দেয় যে এমন পরিস্থিতি তৈরি হলে তারা উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তার এক বিস্ফোরক মন্তব্যে দাবি করেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র চলছে। দেশটির কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান তিনি। গত ২৪ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
ওই সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহ আরও কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। এ সময় খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি পাকিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের অভিযান চালানোর চিন্তা করে তবে এর কড়া জবাব দেওয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে ভারতকেও তার ফল ভোগ করতে হবে। অতএব ভারত পাকিস্তানের কোনো শহরে আক্রমণ চালালে বা কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করলে পাকিস্তানও সমানভাবে এর প্রতিক্রিয়া জানাবে। খাজা আসিফ আরও বলেন, তারা ভারতসহ বিশ্বের যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান, তবে একই সাথে তাদের নিজেদের আত্মরক্ষার অধিকারও রয়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। তারা সজাগ আছেন ও খুব মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ভারতের মতো অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তিনি আরও বলেন, যদি ভারত মনে করে যে তার উপর টিট ফর ট্যাট নীতি প্রযোজ্য হবে না, তাহলে সেটা ভুল হবে। উভয়ই পরমাণু শক্তিধর দেশ, ফলে ভারতের আক্রমণাত্মক মনোভাবের কারণে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই উভয়েরই সতর্ক ও সংযত থাকার প্রয়োজন আছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, যে এলাকায় হামলা হয়েছে তা ভারত পাকিস্তান সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের কাশ্মীরে 5 লাখেরও বেশি সেনা সদস্য রয়েছে। তবুও এমন একটি ঘটনা ঘটেছে যা থেকে এটা প্রমাণ হয় যে ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। পাকিস্তানের প্রশ্ন, তাদের কি কারণে মনে হলো যে এই ধরনের হামলা পাকিস্তানের জন্য লাভজনক হবে, বিশেষ করে যখন জেডি ভ্যান্স ভারতে এসেছেন। এমন হামলা কি কাশ্মীরের স্বাধীনতা এনে দেবে? কেন তারা নিজেদের ত্রুটি এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে পারছে না? নিজেদের নিরাপত্তা সংক্রান্ত ভুলগুলো তারা কিভাবে স্বীকার করবে? এদিকে ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত দেশটির সাথে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে পাকিস্তানও ভারতকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তাদের স্থল ও আকাশ সীমা বন্ধ করা সহ আরও কিছু পদক্ষেপ নেয়। ইফাত জাহান, বাংলাভিশন। ইউক্রেনের রাজধানীতে প্রাণঘাতী হামলার ঘটনায় এবার রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। থামতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠককালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা নিয়ে প্রতিক্রিয়া দেন ট্রাম্প। বলেন, হামলার ঘটনায় মোটেই খুশি নন তিনি। ট্রাম্প দাবি করেন, যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়া চলমান থাকা আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ, তাই রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের তরফ থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বুধবার কিয়েভ লক্ষ্য করে রাশিয়ার 200-এরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত, 90 জনেরও বেশি মানুষ আহত হয়। পরের দিনেও একই কায়দে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে অন্তত 7 জনকে, আহত হয়েছে 60 জনেরও বেশি। 64 বছর টিকে থাকা ঐতিহাসিক চুক্তি আজ প্রশ্নের মুখে। ভারত একতরফাভাবে স্থগিত করেছে সিন্ধু পানি চুক্তি, যা এতদিন ছিল বৈরিতা এবং যুদ্ধের ঊর্ধ্বে। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলায় 26 জন নিহত হবার পরই এই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি পাকিস্তানের ওপর চাপ, নাকি মোদী সরকারের ব্যর্থতা আড়াল করার কৌশল? ইসলামাবাদ বলেছে সিন্ধু পানি আটকে দেওয়া যুদ্ধ ঘোষণা শামিল। ভারত বলছে চুক্তি অব্যবহৃত অবস্থায়। অথচ বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি সহজে থামানো যাবে না, আর পানি আটকানোর সক্ষমতাও সীমিত। তাহলে আসল উদ্দেশ্য কি? পানির নামে শুরু হলো কূটনৈতিক লড়াই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কখনো রক্ত ঝরেছে সীমান্তে, কখনো ভাঙনের মুখে পড়েছে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, আবার কখনো খেলার মাঠে দেখা গেছে তুমুল দ্বৈরথ। তবুও একাধিক যুদ্ধ সংঘাত সহ্য করে গত 6 দশকের বেশি সময় ধরে টিকে আছে দুই দেশের মধ্যকার সিন্ধু পানি চুক্তি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর গোটা দেশ যখন মোদী সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই ঐতিহাসিক চুক্তিটি স্থগিত করল নয়াদিল্লি। পানি ভাগাভাগির সমঝোতা পরিণত হল প্রতিশোধের অস্ত্রে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নদীর পানি আটকে সত্যিই কি পাকিস্তানকে পানিতে মারতে চাইছে ভারত, নাকি নিজের ঘর সামলাতে মোদী বানাচ্ছেন এসব রাজনৈতিক নাটক?
আন্তঃসীমান্ত নদীর পানি আটকে পাকিস্তানকে খরার মুখে ফেলার ভারতীয় ষড়যন্ত্র আদৌ কাজে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, দিল্লির এমন হুঁশিয়ারি বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব, কারণ যৌথ নদীর প্রাকৃতিক পানি প্রবাহ সম্পূর্ণভাবে থামাতে পারবে না ভারত। প্রতি বছর মে থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে সিন্ধু অববাহিকায় যৌথ নদীগুলো দিয়ে প্রবাহিত হয় কয়েক বিলিয়ন ঘনমিটার পানি। বর্তমানে এসব নদীগুলোতে ভারতের যে পরিমাণ বাঁধ আছে সেগুলোর সংরক্ষণ ক্ষমতা অনেক সীমিত। ফলে নতুন নতুন বাঁধ নির্মাণ করা ছাড়া পাকিস্তানের দিকে চলমান পানি আটকাতে পারবে না নয়াদিল্লি। কিছু কিছু প্রকল্পে স্বল্প পরিমাণ পানি জমা রাখা সম্ভব হলেও পাকিস্তানের উপর এর প্রভাব পড়বে খুবই সীমিত। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার বিরল এক নিদর্শন। আন্তঃসীমান্ত নদীর জলবন্টন হিসাব অনুসারে পাকিস্তান পায় সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর 80% পানি। অন্যদিকে বিয়াস, শতদ্রু ও রাভির 20% পানি যায় ভারতের ভাগে। শর্ত অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বা সীমিত সেচের জন্য নদীগুলোর পানি ব্যবহার করতে পারবে ভারত, কিন্তু পাকিস্তানের দিকে বহমান জলপ্রবাহের ক্ষতি হয় এমনভাবে পানি বন্ধ করতে পারবে না। কোনো দেশ এককভাবে চুক্তিটি বাতিল বা স্থগিত করতে পারবে না, রয়েছে এমন শর্তও। অথচ ভারত বলছে এখন থেকে চুক্তিটি অব্যবহৃত অবস্থায় থাকবে। এর অর্থ নদী কমিশনের বৈঠক ও তথ্য আদান প্রদান সহ বন্ধ থাকবে সব ধরনের সহযোগিতা। সিন্ধু, ঝিলাম ও চেনাব এই তিনটি নদী থেকে প্রতি বছর প্রায় 13 কোটি 50 লাখ একর ফুট পানি পায় পাকিস্তান। তবে এত পানি সংরক্ষণের সামর্থ্য নেই দেশটির। মঙ্গলা এবং তারবেলা বাঁধ মিলিয়ে মোট জমা পানির পরিমাণ হয়ে থাকে মাত্র 1 কোটি 40 লাখ একর ফুট। ভবিষ্যতে যদি নদীর উজানে বড় বাঁধ নির্মাণ করে ভারত, তখন পাকিস্তানের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য সৃষ্টি হবে মৌসুম ভিত্তিক সংকট। কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অচিরেই এমন কোনো প্রকল্প নিয়ে মাঠে নামবে মোদী সরকার, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভারতের চুক্তি স্থগিতের ঘোষণা পাকিস্তানের উপর দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরির অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির একতরফা সিদ্ধান্তকে যুদ্ধের শামিল একটি পদক্ষেপ হিসেবে নিয়েছে পাকিস্তান। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি দিয়ে এই সিদ্ধান্ত প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামাবাদ। আন্তঃসীমান্ত নদীর পানি বন্ধ করে দিয়ে অচিরেই পাকিস্তানকে কোণঠাসা করা সম্ভব নয় জেনেও মোদী প্রশাসনের নেয়া হটকারী সিদ্ধান্ত কেবলই পিঠ বাঁচানোর কারসাজি। পেহেলগামের প্রতিরক্ষা ব্যর্থতা থেকে চোখ সরাতে সিন্ধু পানি চুক্তি নিয়ে ষড়যন্ত্র মোদির জন্য আগামীতে হতে পারে হিতে বিপরীত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্ক। তবে এর মাঝে ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर इन इट and I am his wife. সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরও 1 মাস আগেই পোস্ট করা হয়েছিল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, আর এই ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন অনেকে। পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। সেখানে তিনি দাবি করেন, হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো
ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया, ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে 6 লাখ সেনা মোতায়েন রয়েছে। 50 মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন, হামলার সময়ে সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে? জঙ্গিরা সেখানে 1 ঘন্টা ধরে হত্যালীলা চালালো, পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন? তিনি আরো বলেন, গত 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে। তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন? সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন? পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান, সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা, এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে, তবে নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছেন আদিল ঝন্টুরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজায় আরও 84 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহত হয়েছে একই পরিবারের 12 জন, আহত হয়েছে আরও 168 জন। হামাজের পাল্টা প্রতিরোধে নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক কমান্ডার। বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে মৃত্যু হয় তার। এদিকে শুক্রবার ভোর থেকে গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েলের একের পর এক হামলা। আক্রমণে আহত ব্যক্তিদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। অধিকৃত পশ্চিম তীরের সালফিটের উত্তরে অবস্থিত কিফল হারিস শহরে তাণ্ডব চালিয়েছে দখলদার বাহিনী। হামলার তীব্রতায় এসব স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা। দক্ষিণ গাজার পূর্ব দিকে খান ইউনুসে একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। গাজা শহরে প্রবেশ করে বাসিন্দাদের চলাচলে বাধা দেয় তারা। এছাড়াও গাজার ইসলামিক মাজারগুলোতে প্রবেশ করে তালিমদের আচার অনুষ্ঠান পালন করে দখলদার বাহিনী। 18 মাস গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 51,439 জন, আহত হয়েছে 1 লাখেরও বেশি। হ্যাকারদের নিশানায় এখন 300 কোটিরও বেশি ইমেইল অ্যাকাউন্ট। সম্প্রতি এক চমকে দেয়া সাইবার হামলার ঘটনার পর জিমেইল ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগলের অফিসিয়াল লিঙ্কের মতো একটি ফিশিং মেইল একজন প্রকৌশলীর ইনবক্সে আসার বিষয়টি নজরে আসতে নড়ে চড়ে বসে প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগ। প্রতিষ্ঠানটি জানিয়েছে দুর্বলতাগুলো ইতিমধ্যে ঠিক করা হয়েছে এবং সবাইকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাসকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং এর মধ্য দিয়ে বেশিরভাগ সাইবার হামলা ঘটে। ব্যবহারকারীর অজান্তেই চুরি হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এখন প্রশ্ন, আপনার মেইল কি সুরক্ষিত? শুভ ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিদিনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক তথ্য আদান প্রদানে ইমেইলের বিকল্প মেলানো দুষ্কর। 15 জিবি পর্যন্ত ফ্রি এই সেবাটির পৃথিবীব্যাপী ব্যবহারকারী 3 মিলিয়ন। সম্প্রতি একটি বড় ইমেইল স্ক্যামের বিষয়ে ব্যবহারকারীদেরকে সতর্ক করেছে জিমেইল। প্রতিষ্ঠানটি বলছে, হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতিতে সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ম্যালওয়্যার আক্রমণ অন্যতম। ধারণা করা হচ্ছে হ্যাকারদের নিশানায় এবার 300 কোটি ইমেইল।
ডেভেলপার নিক জন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, সম্প্রতি আমি একটি অত্যন্ত সুপরিকল্পিত সাইবার হামলার শিকার হয়েছি। সাইবার দুষ্কৃতিকারীরা গুগলের ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা ভেঙে এই হামলা চালিয়েছে। ইমেলটি এমনভাবে তার ইনবক্সে এসেছিল দেখে বোঝার উপায় নেই সেটি একটি ফিশিং লিঙ্ক। আসলে গুগল থেকে কোনো মেইল আসলে সেটির অ্যাড্রেস হবে account.google.com, কিন্তু জনের কাছে যে মেইল আসে তার অ্যাড্রেস ছিল sites.google.com। পোস্ট নজরে আসে গুগলেরও। নড়ে চড়ে বসে গুগলের নিরাপত্তা বিভাগ। বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করেছে গুগল। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে গুগলের একজন মুখপাত্র বলেছেন, আমরা এই ধরনের আক্রমণের বিষয়ে অবগত। ইতোমধ্যে সিকিউরিটি দুর্বলতাকে ঠিক করা হয়েছে। গুগল বলছে এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাসকি ব্যবহার করা দরকার। গুগল আরও বলেছে প্রতিষ্ঠানটি কখনো কারো পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চায় না বা কনফার্ম করার জন্য পুশ নোটিফিকেশনে ক্লিক করতে বলে না। বিশেষজ্ঞরা বলছেন ৮০ থেকে ৯০% সাইবার অ্যাটাক শুরু হয় ফিশিং এর মাধ্যমে। ৮০% ফিশিং অ্যাটাকের মাধ্যমে লগইন তথ্য যেমন পাসওয়ার্ড চুরির চেষ্টা করা হয়। তারা বলছেন অনেক সময় দেখা যায় ইমেইলে হ্যাকাররা অ্যাক্সেস নিয়ে রাখে, কিন্তু ব্যবহারকারী বিষয়টি টেরই পায় না। অজান্তেই চুরি হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বাঁচার উপায় কি? এসব আক্রমণ থেকে বাঁচতে ন্যূনতম ৩ মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা, যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা, ইমেইলের সেন্ডার বা প্রেরকের তথ্য নিশ্চিত হওয়া, ডোমেইনের সঠিক নাম চেক করা, ইমেইলে স্প্যাম ফিল্টার যুক্ত করা এবং ইমেইলে ব্যক্তিগত তথ্য চাইলে তা এড়িয়ে চলা। পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী ৩ মিলিয়ন জিমেইলের ব্যবহারকারী রয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪০% মতো। সাধারণত ২৫ থেকে ৩৪ বছর বয়সীরাই জিমেইল বেশি ব্যবহার করে বলে জানায় গবেষণাটি। ক্লিন ইমেইলের ২০২৪ সালের তথ্য বলছে বৈশ্বিক ইমেইল ক্লায়েন্ট মার্কেটের ২৭.76% জিমেইলের দখলে। পরিসংখ্যান বলছে বৈশ্বিক ইমেইল মার্কেটে অ্যাপল মেইলের শেয়ার ৫৪.০৪, জিমেইলের শেয়ার ২৭.৭৬, আউটলুকের শেয়ার ৭.৪৬ এবং ইয়াহু মেইলের শেয়ার ২.৭৭% এবং অন্যান্য বিভিন্ন মেইল ৮.৩% বাজার দখল করে আছে। ইমেইলে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ ঠেকাতে গ্রাহক সচেতনতারও বিকল্প নেই বলে জানান বিভিন্ন সাইবার নিরাপত্তা গবেষকরা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে চলছে নকশাল বিরোধী অভিযান। এই অভিযানে নিহত হয়েছে অন্তত ৫ মাওবাদী। এরই মধ্যে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের ২০,০০০ নিরাপত্তা কর্মী মিলে ১,০০০ মাওবাদীকে ঘেরাও করেছে বিজাপুরে। টানা ৪৮ ঘণ্টা ধরে চলছে এই নকশাল বিরোধী অভিযান। শীর্ষ মাওবাদী নেতা হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবাকে গ্রেফতার করাই হচ্ছে এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত মাওবাদী ব্যাটালিয়নদের ১ নম্বর ঘাঁটি কোরেগুট্টা পাহাড়কে ঘিরে রেখেছে। এলাকাটি ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা হওয়ায় অভিযানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তা কর্মীরা। এর আগে ওই এলাকায় বিপুল সংখ্যক বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে স্থানীয় গ্রামবাসীদের ওই এলাকায় না ঢোকার হুঁশিয়ারি দেয় মাওবাদীরা। এবছর ছত্তিশগড়ে বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছে ১৫০ জনেরও বেশি মাওবাদী। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।